স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Hindu overtone of national movement. In the 20th century, the nationalist movement acquired a Hindu overtone which also contributed to the growth of communalism. For instance, many of the extremists introduced strong Hindu elements in nationalist propaganda. They identified Indian nation and culture with Hindus. Tilak used the Ganesh and Shivaji festivals to ignite national sentiments. Aurobindo put forth the concept of India as a mother and nationalism as a religion. The revolutionary terrorists took oath before goddess Kali. The anti-partition movement began with dips in the Ganga. Such actions could hardly appeal to the Muslims and they could not be expected to respond with full enthusiasm to the national movement. Even Gandhi's slogan of Ram Rajya had a religious tinge and was unpalatable to the Muslims. জাতীয় আন্দোলনের হিন্দু ওভারটোন। বিংশ শতাব্দীতে জাতীয়তাবাদী আন্দোলন একটি হিন্দুত্ব অর্জন করে যা সাম্প্রদায়িকতার বৃদ্ধিতেও অবদান রাখে। উদাহরণস্বরূপ, অনেক চরমপন্থী জাতীয়তাবাদী প্রচারে শক্তিশালী হিন্দু উপাদানের পরিচয় দেয়। তারা হিন্দুদের সাথে ভারতীয় জাতি ও সংস্কৃতিকে চিহ্নিত করেছিল। তিলক গণেশ ও শিবাজি উৎসবকে জাতীয় অনুভূতি জাগিয়ে তুলতে ব্যবহার করেছিলেন। অরবিন্দ ভারতকে মা হিসেবে এবং জাতীয়তাবাদকে একটি ধর্ম হিসেবে তুলে ধরেন। বিপ্লবী সন্ত্রাসীরা দেবী কালীর সামনে শপথ নিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল গঙ্গায় ডুব দিয়ে। এই ধরনের কর্মকাণ্ড মুসলমানদের কাছে খুব কমই আবেদন করতে পারে এবং তারা জাতীয় আন্দোলনে পূর্ণ উৎসাহের সাথে সাড়া দেবে বলে আশা করা যায় না। এমনকি গান্ধীর রামরাজ্যের স্লোগানের একটি ধর্মীয় আভাস ছিল এবং তা মুসলমানদের কাছে অপ্রিয় ছিল। The above does not mean that the militant nationalists were anti-Muslim or wholly communal. The unintended Hindu overtone was taken advantage of and misused by clever British elements to poison the minds of the Muslims. Thus, the Hindu overtone to the national movement not only alienated the Muslims from the national movement but also provided ideological openings for Hindu communalism. It also helped the spread of a Muslim tinge among Muslim nationalists. উপরের কথার মানে এই নয় যে জঙ্গি জাতীয়তাবাদীরা মুসলিম বিরোধী বা সম্পূর্ণ সাম্প্রদায়িক ছিল। মুসলমানদের মনকে বিষিয়ে তোলার জন্য চতুর ব্রিটিশ উপাদান দ্বারা অনিচ্ছাকৃত হিন্দুত্বের সুযোগ নেওয়া হয় এবং অপব্যবহার করা হয়। এইভাবে জাতীয় আন্দোলনে হিন্দুত্বের প্রভাব কেবল মুসলমানদের জাতীয় আন্দোলন থেকে বিচ্ছিন্ন করেনি বরং হিন্দু সাম্প্রদায়িকতার জন্য আদর্শিক উন্মোচনও করেছে। এটি মুসলিম জাতীয়তাবাদীদের মধ্যে একটি মুসলিম স্পন্দন ছড়িয়ে দিতেও সাহায্য করেছিল। Role of communal organizations. Communal organizations played an important role in further development of communalism. Two such leading organizations were All India Muslim League, formed in 1906, and All India Hindu Mahasabha, formed in 1915. They resorted to communal propaganda and aired the feelings of mistrust between Hindus and Muslims. Communal organizations, in addition to promoting the interests of a particular community, also indirectly promoted British imperial interests and the personal ambitions of opportunistic leaders. সাম্প্রদায়িক সংগঠনের ভূমিকা। সাম্প্রদায়িক সংগঠনগুলি সাম্প্রদায়িকতার আরও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ধরনের দুটি নেতৃস্থানীয় সংগঠন ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে গঠিত এবং অল ইন্ডিয়া হিন্দু মহাসভা 1915 সালে গঠিত। তারা সাম্প্রদায়িক প্রচারের আশ্রয় নেয় এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে অবিশ্বাসের অনুভূতি প্রচার করে। সাম্প্রদায়িক সংগঠনগুলি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থ প্রচারের পাশাপাশি পরোক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ এবং সুবিধাবাদী নেতাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকেও প্রচার করে। Jawaharlal Nehru, one communalism does not end the other, each feeds on the other and both fatten. জওহরলাল নেহেরু, একটি সাম্প্রদায়িকতা অন্যটিকে শেষ করে না, একটি অন্যকে খায় এবং উভয়কেই মোটা তাজা করে। Weakness of nationalist forces. The growth of communalism in the 19th century could have been checked by strong nationalist forces and ideology. But the nationalist forces, including the Congress, failed in this regard. Even though fully committed to secularism and nationalism, the Congress ultimately lost the battle against communal forces due to certain weaknesses. জাতীয়তাবাদী শক্তির দুর্বলতা। 19 শতকে সাম্প্রদায়িকতার বৃদ্ধি শক্তিশালী জাতীয়তাবাদী শক্তি এবং আদর্শ দ্বারা চেক করা যেতে পারে। কিন্তু কংগ্রেস সহ জাতীয়তাবাদী শক্তি এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ হলেও
কংগ্রেস শেষ পর্যন্ত কিছু দুর্বলতার কারণে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধে হেরে যায়। The Congress failed to fully comprehend the nature of communalism. It also failed to shed off the Hindu revivalist tendencies that had crept in and that had no appeal to the Muslim masses, such as use of Hindu symbols and festivals as in the case of Swadeshi movement. The Congress also stands guilty of making some wrong choices while dealing with the Muslim League. It offered concessions and made compromises which only added to the strength of communal ideology. কংগ্রেস সাম্প্রদায়িকতার স্বরূপ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এটি হিন্দু পুনরুজ্জীবনবাদী প্রবণতাগুলিকেও দূর করতে ব্যর্থ হয়েছে যা মুসলিম জনসাধারণের কাছে কোন আবেদন করেনি, যেমন স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে হিন্দু প্রতীক এবং উৎসবের ব্যবহার। কংগ্রেস কিছু ভুল পছন্দ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। মুসলিম লীগের সাথে মোকাবিলা করার সময় এটি ছাড়ের প্রস্তাব দিয়েছিল এবং আপোস করেছিল যা কেবলমাত্র সাম্প্রদায়িক মতাদর্শের শক্তিতে যোগ করেছিল। The nationalist leaders failed to see that it was not possible to conciliate the communalists. During 1937-39, several efforts were made to appease Jinnah, who would agree to negotiate only if the Congress accepted itself as a Hindu party. This was an impossible demand for the Congress, as it meant giving up its nationalist and secular character. Hence, what was required was not appeasement but a frontal attack on communalism. জাতীয়তাবাদী নেতারা দেখতে ব্যর্থ হন যে সাম্প্রদায়িকদের সাথে সমঝোতা করা সম্ভব নয়। 1937 থেকে 1939 সাল পর্যন্ত জিন্নাহকে সন্তুষ্ট করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল যারা কংগ্রেস নিজেকে একটি হিন্দু দল হিসাবে স্বীকার করলেই আলোচনায় রাজি হবেন। এটি কংগ্রেসের জন্য একটি অসম্ভব দাবি ছিল, কারণ এর অর্থ ছিল তার জাতীয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষ চরিত্র ত্যাগ করা। তাই, যা প্রয়োজন ছিল তা ছিল তুষ্টি নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্মুখ আক্রমণ। However, it cannot be denied that the communal problem in India had become extremely complicated, particularly so with the attitude of the British government. No matter what the Congress offered to the League, the government always offered more, rendering all attempts at unification futile. যাই হোক, এটা অস্বীকার করা যায় না যে ভারতে সাম্প্রদায়িক সমস্যা অত্যন্ত জটিল হয়ে উঠেছিল, বিশেষ করে ব্রিটিশ সরকারের মনোভাবের কারণে। কংগ্রেস লীগকে যাই প্রস্তাব করুক না কেন, সরকার সর্বদাই একীকরণের সমস্ত প্রচেষ্টাকে বৃথা দেওয়ার প্রস্তাব দিয়েছে। Growth of communalism in the 20th century. Partition of Bengal and anti-partition movement, 1905. Viceroy Curzon and his men had played the communal card during the partition of Bengal and had tried to divide the Hindus and the Muslims along class lines, the Hindus being the zamindars and the Muslims being the peasantry. They wanted to use the Muslims as counterweights against the rising nationalist powers, and planned the partition such that it created a new Muslim majority province. Here they encouraged the educated Muslims to think in terms of a Muslim political power. বিংশ শতাব্দীতে সাম্প্রদায়িকতার বৃদ্ধি, বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905। ভাইসরয় কার্জন এবং তার লোকেরা বঙ্গভঙ্গের সময় সাম্প্রদায়িক কার্ড খেলেছিলেন এবং হিন্দু ও মুসলমানদের শ্রেণী লাইনে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, হিন্দুরা জমিদার এবং মুসলমানরা কৃষক। তারা মুসলমানদেরকে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে পাল্টাপাল্টি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এবং বিভাজনের পরিকল্পনা করেছিল যাতে এটি একটি নতুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ তৈরি করে। এখানে তারা শিক্ষিত মুসলমানদেরকে মুসলিম রাজনৈতিক শক্তির পরিপ্রেক্ষিতে চিন্তা করতে উৎসাহিত করেছিল। Muslim separatist tendencies, during this period, were also encouraged by the Hindu overtone acquired by the anti-partition movement which began with dips in the Ganga. Hindu symbols and myths were readily used. Writers like Bankim Chandra Chatterjee and others also referred to the Muslims as foreigners in their writings, which produced resentment among the Muslims and alienated them from the national movement. মুসলিম বিচ্ছিন্নতাবাদী প্রবণতা এই সময়কালে গঙ্গায় ডুব দিয়ে শুরু হওয়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দ্বারা অর্জিত হিন্দুত্বের দ্বারাও উৎসাহিত হয়েছিল। হিন্দু প্রতীক এবং পুরাণগুলি সহজেই ব্যবহার করা হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য লেখকরাও তাদের লেখায় মুসলমানদের বিদেশী বলে উল্লেখ করেছেন, যা মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল এবং তাদের জাতীয় আন্দোলন থেকে বিচ্ছিন্ন করেছিল। Similar deputation, the 1st of October 1906. A deputation headed by Aga Khan III, Sultan Muhammad Shah, 1877-1957, met Lord Minto at Simla on the 1st of October 1906.
The deputationists expressed loyalty to the British Crown but also expressed apprehension that if the principle of election was introduced without conceding reservation for Muslims, it would prove detrimental to their interests. Thus, the deputationists demanded reservation of seats for Muslim community not only on the basis of their population but also on the basis of their political importance and their services in the defense of the British Empire. The British saw in these demands a promising counterpoise to the increasing demands of the Congress. Hence, these demands were readily accepted by Lord Minto and separate electorates and weightage for Muslims was introduced under the Act of 1909. সিমলা ডেপুটেশন 1 অক্টোবর 1906। তৃতীয় আগা খান সুলতান মোহাম্মদ শাহ 1877 থেকে 1957 এর নেতৃত্বে একটি ডেপুটেশন 1 অক্টোবর 1906 সালে সিমলায় লর্ড মিন্টোর সাথে দেখা করে। ডেপুটেশনকারীরা ব্রিটিশ ক্রাউনের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে আশঙ্কাও প্রকাশ করেছিল যে যদি নির্বাচনের নীতি মেনে না নিয়ে প্রবর্তন করা হয় মুসলমানদের জন্য সংরক্ষণ এটি তাদের স্বার্থের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এইভাবে প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের জন্য শুধুমাত্র তাদের জনসংখ্যার ভিত্তিতে নয় তাদের রাজনৈতিক গুরুত্ব এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিরক্ষায় তাদের পরিষেবার ভিত্তিতেও আসন সংরক্ষণের দাবি করেছিল। ব্রিটিশরা এই দাবিগুলির মধ্যে কংগ্রেসের ক্রমবর্ধমান দাবিগুলির প্রতিশ্রুতিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল। তাই এই দাবিগুলি লর্ড মিন্টো সহজেই মেনে নিয়েছিলেন এবং 1909 সালের আইনের অধীনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী এবং গুরুত্ব প্রবর্তন করা হয়েছিল। The nationalist leaders criticized the deputation as stage managed by the British. Maulana Ali called it a command performance. However, the followers of the Muslim League asserted that the demand for nomination of Muslims for safeguarding Muslim interests had been made since 1880s ever since the time of Sir Syed Ahmad Khan, and when the prospect of elections emerged, a demand for separate electorates fell in the logic of events. However, it cannot be denied that the British encouraged communalism to foster their imperial interests in India. This explains why the League achieved its aims as soon as it was formed, while the Congress was unable to do so despite being much older and despite adopting the same methods of prayer and petition. জাতীয়তাবাদী নেতারা ব্রিটিশদের দ্বারা পরিচালিত মঞ্চ হিসেবে ডেপুটেশনের সমালোচনা করেন। মৌলানা আলী একে কমান্ড পারফরমেন্স বলে অভিহিত করেন। যাই হোক, মুসলিম লীগের অনুসারীরা জোর দিয়েছিলেন যে মুসলিম স্বার্থ রক্ষার জন্য মুসলমানদের মনোনয়নের দাবিটি 1880 এর দশক থেকে স্যার সৈয়দ আহমদ খানের সময় থেকেই করা হয়েছিল এবং যখন নির্বাচনের সম্ভাবনা দেখা দেয় তখন পৃথক নির্বাচকমণ্ডলীর দাবি উঠে আসে। ঘটনার যুক্তি যাই হোক, এটা অস্বীকার করা যায় না যে ব্রিটিশরা ভারতে তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ লালন করতে সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করেছিল। এটি ব্যাখ্যা করে যে কেন লীগ গঠিত হওয়ার সাথে সাথে তার লক্ষ্যগুলি অর্জন করেছিল, যখন কংগ্রেস অনেক বেশি বয়সী হওয়া সত্ত্বেও এবং প্রার্থনা ও আবেদনের একই পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও তা করতে পারেনি। Formation of the Muslim League, the 30th of December 1906. Following the similar deputation, the Muslim leaders put forth the idea of a central Mohammedan association. Accordingly, on the 30th of December 1906, their efforts culminated in the formation of the All India Muslim League, under the leadership of Nawab Salimullah of Dikcha and with government patronage, as a political organization dedicated to advance Muslim political interests. Salimullah was also given a loan of 14 lakh by the government and he supported the creation of a Muslim majority province in Bengal. The league comprised of upper-class Muslims like Nawab Salimullah, Aga Khan and Nawab Mohsin ul Mulk, also known as Sayyid Mehdi Ali, 1837–1907. মুসলিম লীগ গঠন 30 ডিসেম্বর 1906। সিমলা ডেপুটেশন অনুসরণ করে মুসলিম নেতারা একটি কেন্দ্রীয় মুহাম্মাদার অ্যাসোসিয়েশনের ধারণা পেশ করেন। তদনুসারে 1906 সালের 30 ডিসেম্বর তাদের প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটে ঢাকার নবাব সলিমুল্লাহ নেতৃত্বে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় মুসলিম রাজনৈতিক স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য নিবেদিত একটি রাজনৈতিক সংগঠন হিসাবে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে। সরকার কর্তৃক সলিমুল্লাহকে 14 লাখ টাকা ঋণও দেওয়া হয় এবং তিনি বাংলায় একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠনে সমর্থন দেন। লীগে নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নবাব মহসিন উল মুলক সৈয়দ মেহেদি আলী নামেও পরিচিত 1837 থেকে 1907 মতো উচ্চ শ্রেণীর মুসলমানদের নিয়ে গঠিত। The main aims and objectives of the League were as follows.
to promote among Indian Muslims feelings of loyalty towards the British government and to remove any misconceptions that may arise as to the intentions of the government with regard to any of its measures, to protect the political and other rights of Indian Muslims, and to place their needs and aspirations before the government in temperate language, so far as possible, without prejudice to the objectives mentioned above, to promote friendly relations between Muslims and other communities of India. লীগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নিম্নরূপ: ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের অনুভূতি ভারতীয় মুসলমানদের মধ্যে উন্নীত করা এবং সরকারের যে কোনো পদক্ষেপের ব্যাপারে সরকারের উদ্দেশ্য সম্পর্কে যে কোনো ভুল ধারণা তৈরি হতে পারে তা দূর করা, ভারতীয় মুসলমানদের রাজনৈতিক ও অন্যান্য অধিকার রক্ষা করার জন্য এবং তাদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলিকে সরকারের সামনে নাতিশীতোষ্ণ ভাষায় উপস্থাপন করা, মুসলমান এবং ভারতের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নীত করার জন্য উপরে উল্লিখিত উদ্দেশ্যগুলির প্রতি কোনো কুসংস্কার ছাড়াই যতদূর সম্ভব। In this way, the Muslim League was a communal body from its very inception, formed to safeguard the interests of Muslim community alone. Its main motive was to keep the Muslim intelligentsia from joining the Congress and the national movement. The League was formed as purely a loyalist body which constantly looked up to the government for favor and patronage, and it was never disappointed. এইভাবে মুসলিম লীগ তার প্রথম থেকেই একটি সাম্প্রদায়িক সংগঠন ছিল, যা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল মুসলিম বুদ্ধিজীবীদের কংগ্রেস ও জাতীয় আন্দোলনে যোগদান থেকে বিরত রাখা। লীগ সম্পূর্ণরূপে একটি অনুগত সংস্থা হিসাবে গঠিত হয়েছিল যা ক্রমাগত অনুগ্রহ ও পৃষ্ঠপোষকতার জন্য সরকারের দিকে তাকিয়েছিল এবং এটি কখনোই হতাশ হয়নি। The League under the Nationalists, 1913 to 1923. From 1913 to 1923, the League came under the influence of progressive Muslim leaders who overshadowed the Loyalists. There was a section of patriotic Muslims who recognized the weakness of the League and founded the militantly nationalist RR movement, 1910, which included leaders like Maulana Muhammad Ali, Maulana Maz-ul-Haq, Hussain Imam and Hakim Ajmal Khan. These patriotic Muslims disliked the loyalist politics of the Aligarh school and the Nawabs and Zamindars. They were driven by the modern ideas of self-government and actively participated in the militant national movement. জাতীয়তাবাদীদের অধীনে লীগ 1913 থেকে 1923 1913 থেকে 1923 সাল পর্যন্ত লীগ প্রগতিশীল মুসলিম নেতাদের প্রভাবে এসেছিল যারা অনুগতদের ছাপিয়েছিল। দেশপ্রেমিক মুসলমানদের একটি অংশ ছিল যারা লীগের দুর্বলতা স্বীকার করেছিল এবং জঙ্গি জাতীয়তাবাদী আহরার আন্দোলন 1910 প্রতিষ্ঠা করেছিল যার মধ্যে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মাজরুল হকের মতো নেতা ছিলেন, হোসেন ইমাম ও হাকিম আজমল খান। এই দেশপ্রেমিক মুসলমানরা আলিগড় স্কুল এবং নবাব ও জমিদারদের অনুগত রাজনীতি অপছন্দ করত। তারা সরকারের আধুনিক ধারণা দ্বারা চালিত হয়েছিল এবং জঙ্গি জাতীয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। Similarly, there was a section of the traditional Muslim scholars led by the Deoband school, 1866, who were moved by the nationalist sentiments. The most well-known among these scholars was the young Maulana Abdul Kalam Azad. He propagated his nationalist ideas in his newspaper Al-Hilal, 1912. একইভাবে দেওবন্দ স্কুল 1866 এর নেতৃত্বে ঐতিহ্যবাহী মুসলিম পণ্ডিতদের একটি অংশ ছিল যারা জাতীয়তাবাদী অনুভূতি দ্বারা প্রভাবিত হয়েছিল। এই আলেমদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তরুণ মাওলানা আব্দুল কালাম আজাদ। তিনি তার পত্রিকা আল হিলাল 1912 এ তার জাতীয়তাবাদী ধারণা প্রচার করেন। In 1911, war broke out between Ottoman Empire, Turkey, and Italy, and during 1912-13, Turkey fought the Balkan Wars. The British policy during the Balkan Wars was not sympathetic to Turkey. The Turkish ruler at this time was also the Caliph, a religious head of all Muslims. Also, nearly all Muslim holy places were located within Turkey. Naturally, the sympathy of Indian Muslims went with Turkey and their stand became pro-Turkey, Caliph and anti-imperialist. A medical mission, headed by Dr. M.A. Ansari, was sent to help Turkey. Further, during 1920-23, the League's activities remained suspended on account of Khilafat and non-cooperation movement. In this way, during the period 1913-23, the League was completely overshadowed by the nationalists. 1911 সালে অটোমান সাম্রাজ্য, তুরস্ক এবং ইতালির মধ্যে যুদ্ধ শুরু হয় এবং 1912 থেকে 13 সাল পর্যন্ত তুরস্ক বলকান যুদ্ধে লড়াই করে। বলকান যুদ্ধের সময় ব্রিটিশ নীতি তুরস্কের প্রতি সহানুভূতিশীল ছিল না।
এই সময় তুর্কি শাসকও ছিলেন সকল মুসলমানের খলিফা বা ধর্মীয় প্রধান। এছাড়াও প্রায় সমস্ত মুসলিম পবিত্র স্থান তুরস্কের মধ্যে অবস্থিত ছিল। স্বাভাবিকভাবেই ভারতীয় মুসলমানদের সহানুভূতি তুরস্কের সাথে গিয়েছিল এবং তাদের অবস্থান হয়ে ওঠে তুরস্কপন্থী, খলিফা ও সাম্রাজ্যবাদ বিরোধী। তুরস্ককে সাহায্য করার জন্য ডাহ এম এ আনসারির নেতৃত্বে একটি মেডিকেল মিশন পাঠানো হয়েছিল। অধিকন্তু 1920 থেকে 23 সাল পর্যন্ত খেলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে লীগের কার্যক্রম স্থগিত ছিল। এইভাবে 1913 থেকে 23 সময়কালে লীগ সম্পূর্ণরূপে জাতীয়তাবাদীদের দ্বারা ছেয়ে যায়। Following the withdrawal of the non-cooperation movement, the communal elements in the League resurfaced. In 1927, the appointment of Simon Commission again brought the League into action, and by 1934, M.A. Jinnah, once a progressive Muslim leader, now a communalist, emerged as its undisputed leader. অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর লীগের মধ্যে সাম্প্রদায়িক উপাদানগুলি পুনরুত্থিত হয়। 1927 সালে সাইমন কমিশনের নিয়োগ পুনরায় লীগকে সক্রিয় করে এবং 1934 সালের মধ্যে এম.এ. জিন্নাহ, একসময় একজন প্রগতিশীল মুসলিম নেতা, এখন একজন সাম্প্রদায়িক এর অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হন। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।